নমস্কার বন্ধুরা, আমি সৌমিকজয় সেনগুপ্ত। আর আপনারা আমাকে সরাসরি দেখতে পাচ্ছেন আমার ইউটিউব, ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইল এবং ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে। আর আপনারা শুনছেন সৌমিকজয় সেনগুপ্তর কবিতায়, বাংলা কবিতায় সমকামিতার প্রভাব, সেই বিষয়ক যে কবিতাগুলো। এর আগের দিন আপনারা পকেট ফুল অফ জয় থেকে বেশ কিছু কবিতা শুনেছিলেন, যার মধ্যে দু একটা কবিতার লাইন বা স্তবক আমি আগেও জানিয়েছি আপনাদের যে প্রাইড ওয়াকে রীতিমতো ইউজ হয়। এইবার আজকে যে বইটা নিয়ে কথা বলছি, বইটা আমার চতুর্থ বই এবং তৃতীয় কাব্যগ্রন্থ। বইটার নাম অক্ষরবীজ সমীপেষু। আমি আগেও জানিয়েছিলাম যে আমার লেখার মধ্যে কোয়ার এলিমেন্ট প্রায় সর্বত্রই রয়েছে। মানে আলাদা করে কোয়ার এলিমেন্ট হিসেবে ওটাকে মার্ক করা বা নোটিফাই করা যায় না। তার কারণ হচ্ছে যে যেভাবে পড়ছে কবিতাটা, তার কাছে এলিমেন্টটা সেভাবেই আসছে। কিন্তু কিছু কবিতা থাকে যেগুলোকে আমরা একদম মানে দাগিয়ে দিই যে হ্যাঁ, এটার মধ্যে কোয়ার ন্যারেটিভই রয়েছে, ওটার মধ্যে অন্য কোনো ন্যারেটিভ নেই। তো সেই রকম বেশ কিছু কবিতা, তার মধ্যেও দু একটা লাইন খুব জনপ্রিয় এবং তারা রীতিমতো ব্যবহৃত হয় নানান ধরনের প্রাইড মার্চ বা কোয়ার ফাংশনস যেগুলো থাকে একদম সেখানে। বেশ কিছু কবিতা নিয়ে টি শার্টের উপর কাজ চলছে, বেশ কিছু লাইন নিয়ে পোস্টার হয়েছে কার্ডস। তো আজকে আর কথা বাড়াবো না, সরাসরি কবিতাতে যাই। প্রথম যে কবিতাটা শোনাচ্ছি, আমি বইটাতে যেভাবে কবিতাগুলো সাজানো আছে আজকে উল্টো ফরম্যাটে পড়ব। তার কারণ হচ্ছে সব থেকে বড় কবিতাটা সবার শেষে শোনানোই ভালো। ঠিক আছে, আমি সরাসরি বরং কবিতাতে যাই। প্রথম কবিতাটার নাম মৎস্য মিথুন। নিতান্তই অগোছালো আছি, দায় কাঁদেনি, তাই অচেনা ছোঁয়া বড্ড বেশি নিজের মনে হলে হাপড়টানি। শরীর ছ্যাঁকা পোড়া, আড়িয়াল সব চিস্যাপানা মুখ, বুকের মধ্যে ধুকপুকুনি বাড়ায়। অন্ধকারে জল ছোঁয়া সব হাওয়া গাছের গায়ে দেওয়াল ঘেঁষে দাঁড়ায়। দু এক টহল ভাঙলে অভিসার, বসতে শেখা অন্য তরুমূলে। দু এক টহল ভাঙলে অভিসার, বসতে শেখা অন্য তরুমূলে। খোঁচর সালা ভেল শিখেছে ভালোই, হাওয়ার মতো ফিস ফিসিয়ে আসে। রফায় যদি বকেয়া হয় দেনা, নজর থেকে কাজল চুরি, ঝোপগুলো তো চেনা। আড়িয়াল সব চিস্যাপানা মুখ, বুকের খাঁজে লুকিয়ে জৈবন। এক বাজারে মাছের খোঁজে আসে, মাছ সঙ্গ বড়ই প্রিয় তাই। আশ ছুঁয়ে থাক খণ্ড ভাগ্যবান। কবিতাটার নাম মৎস্য মিথুন, পড়ছি কাব্যগ্রন্থ অক্ষরবীজ সমীপেষু থেকে। দ্বিতীয় কবিতাটার নাম বর। শরীরে শিশির ছেটা, সুখস্মৃতি ছুঁয়েছে ফুসফুস। বয়ফ্রেন্ড বলে ধরন হলেও আমার বর বলতেই ভালো লাগে। বড় হলে ইচ্ছের কথা বলতে নেই, কিন্তু মাংসপিণ্ডের তলায় যে আগ্নেয়গিরি ধরে রাখি চরম গোপনে, সেখান থেকে লাভা ছলকায়। পৃষ্ঠদেশে তপ্ত কাঞ্চন, জানুপটে সোহাগিনী দাগ। নাভিকুণ্ডের বসন্তে আচমন শেষ করে ওঠে। তোমাকে প্রেমিক বলাই ভালো স্ফটিক জল। তবু আমি বরণ করেছি তো, তাই বর বলে ডাকতেই বড় স্বাদ হয়। পরের কবিতাটা ভীষণই মানে লোকজনের মধ্যে সমাদৃত, কারণ
এই কবিতাটা নিয়ে আমি অনেকের কাছে অনেকবার অনেক ফিডব্যাক পেয়েছি। যখনই কোনো সভায় বা কোনো অনুষ্ঠানে এই কবিতাটা আমি পড়েছি বা আমার কবিতা অন্য কোনো বাচিক শিল্পী পড়বার জন্য উঠেছে, এই কবিতাটা বারবার পড়েছে তারা। তো আমি এই কবিতাটা শোনাচ্ছি। আগুন হয়ে এসো। আগুন হয়ে এসো তুমি, ফাগুন হয়ে এসো, চোত পবনে উড়িয়ে ধুলো রঙিন হয়ে এসো। ক্লান্ত যা সব চিন্তাধারা হোঁচট খেয়ে হচ্ছে সারা, ন্যাড়া পোড়ার অগ্নিস্রোতে তাই ভাসিয়ে এসো। এক পেশে সব দৃষ্টি তোমার পারলে ফেলে এসো। আমার কোনো নাম দিও না, প্রেমিক কিংবা পীতাম্বর। আমার কোনো নাম দিও না, প্রেমিক কিংবা পীতাম্বর। চাই না হতে তোমার রাধা, বাঁধব না আর তাসের ঘর। আবির এসে এ মুখটাতে ভিজিয়ে দিচ্ছে কিসের শোক। বোঝার আগেই কথার হুলে ঝাঁঝরা করছে অন্য লোক। তাদের কথা পাত্তা দিই না, তাদের কথা পাত্তা দিই না, এটাই মনে সান্ত্বনা। তবুও কথা বিদ্ধ করে, মুখগুলো তো থামছে না। মুখগুলো সব ভীষণ চেনা, দৈবাৎকেও আত্মজন, আত্মাকেও লাল করে তাই কঠিন কঠোর তার বচন। একটু কেমন মেয়ে মেয়ে না, ছেলের সঙ্গে শো নাকি? তুই সালে তো ছক্কা পুরো, শরীরটা তোর ফুল ফাঁকি। এসব কথা শুনতে শুনতে জীবনটা এক দুঃসভা। সম্মানে যার হাত পড়ে রোজ, ভাগ্য জেতার দুর্লভা। নই আমি সেই যাজ্ঞসেনী, আড়াল দেয় না নারায়ণ। নই আমি সেই যাজ্ঞসেনী, আড়াল দেয় না নারায়ণ। আমার লড়াই আমার একার, আমার শরীর আমার মন। কাকে দেব কেমন ভাবে সেসব আমি করব ঠিক। বৃহন্নলার মেকআপ নিয়ে তুলেছি আজ এ গান্ডীব। নিজেই নিজের মার্গ দেখাই, পুরাবর্তের এক নায়ক। নিজেই নিজের মার্গ দেখাই, পুরাবর্তের এক নায়ক। পারলে এসো প্রেমাস্পদ, লিঙ্গ সাম্য বজায় হোক। এমন একটা সময় আসুক, হৃদয় জুড়ে থাক ফাগুন। এমন একটা সময় আসুক, হৃদয় জুড়ে থাক ফাগুন। অনেক বছর ঘুমিয়ে আছেন, পারলে এবার আজ জাগুন। অনেক বছর ঘুমিয়ে গেল, পারলে এবার আজ জাগুন। এর পরের যে কবিতাটার নাম আলতা বউ। আমরা তো ধরেই নি যে যারা গয়না পরছে, যারা সাজগোজ করছে, যারা মেকআপ ইউজ করছে, শৃঙ্গার করছে, তাদেরকে কোথাও এক কথায় মহিলা সুলভ ধরে নেওয়া হয়। কিন্তু আমাদের সংস্কৃতিতে গহনা এবং শৃঙ্গার কিন্তু পুরুষেরও অধিকার। আমরা পাশ্চাত্য শিক্ষায় বেশি শিক্ষিত হতে গিয়ে সেটা ভুলে গেছি, এবং তারপর সেটাকে এখন বলছি পাশ্চাত্য শিক্ষার কুপ্রভাব বা পশ্চিম থেকে আসা খারাপ স্বভাবদের অন্তর্গত একটা বিষয়। কিন্তু খেয়াল করে দেখুন, আমাদের চোখে যারা পুরুষ শ্রেষ্ঠ, আমরা আমাদের পুজোর আসনে যাদেরকে বসাই, তারা সবাই কিন্তু শৃঙ্গারও করেন, গয়নাও পরেন। তার মানে আমরাই আমাদের পুরুষদের সাজাই। কিন্তু অন্য কোনো ছেলেকে যখন আমরা দেখছি তার কান ফুটো, গলায় হার, চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক, ইঙ্গিত করতে ছাড়ি না। কবিতাটার নাম আলতা বউ। মনে আছে নিশ্চয়ই অনেকের বাড়িতে ছোটবেলায় আলতা বউরা আসতো মা কাকিমা জেঠিমাদের আলতা পরিয়ে দিতে। আমি আজ আলতা বউ, পাড়া নিয়ে চটপট আলতা ধুয়ে ফেলি। পাময় অলক্তক
বাবাদের সহ্য হবে না। ঠোঁটের আগুন রং, চোখে বর্ণ মেঘ, তাদেরকে উপেক্ষায় সরিয়ে রেখেও হোমো, মগা, ছক্কা দাগা সুচারু চরণে অলক্তক বড় বেশি নোংরা লাগে সমাজ পিতার। মুছে যাওয়া স্মৃতি নিয়ে ছোপ ছোপ আকার নেয় অবেলার মাঙ্গলিক রেখা। আমাদের মূঢ়মতি অজ্ঞ পিতারা মহাকাব্যর থেকে অতীব যতনে রিসাইকেল বিনে রেখে এসেছিল সব পুরুষের শৃঙ্গার লিপি। বেখেয়ালে সে ফোল্ডার উন্মোচিত হলে ঢোক গেলে, তারপর হাই তুলে বলে প্রসাধন শৃঙ্গার দ্বিতীয় লিঙ্গের। আমার মনে মনে লিঙ্গান্তর ঘটেনি। সোহাগে শাসনে রাখি পুংযন্ত্রটিকে। আমার মনে মনে লিঙ্গান্তর ঘটেনি। সোহাগে শাসনে রাখি পুংযন্ত্রটিকে। তবু সাজ গায়ে মেখে দাঁড়ালে দরজায় যাদের ফাটতে থাকে, সেই সব সোজা সাপটাদের আর সব গুপ্তি ধুরানি, তাদের জন্য শুধু এটুকুই কথা, পা ধোয়া আবছায়া দাগে খুব শিগগির দেখো রাস্তা খুঁজে পাবে, যে রাস্তা মানুষকে লিঙ্গে বাঁধে না। পরবর্তী কবিতার নাম চাতক। সবটুকুই চাই আমাদের, সবটুকুই চাই আমাদের। বিকেলে ভোরের ফুল, রুফটপে জিঞ্জার ব্রেডের সঙ্গে লাইম কর্ডিয়াল দেওয়া ভদকার পেগ, অথবা সিজলার্সের ধোঁয়ায় স্মৃতি হাতড়ানো ছেলেবেলার কাঠকয়লার উনুন। এ সবটুকুই জড়িয়ে মাখবো, তারপর অন্য কোনো এসেন্সে গা ভাসাবো। রাত নামবে স্কাইওয়াক জুড়ে। কতদিন ডায়েরির পাতায় হাত রাখনি, কলমকে ছুঁয়ে আঙুল গায়নি চুমুর কীর্তন। এসব মনে হতেই চোখ ধাঁধিয়ে আলো ঝলমলে করা রাস্তায় আমি মেডুসার কেশ রমণ করা পুরুষ হয়ে উঠি। প্রতিটি স্পর্শ জুড়ে ছবল নিশ্চিত জেনে জেগে ওঠে আমার রোমকূপ, আমার শিষ্ণ ও ঘুমন্ত মন। আসলে এ সবই পাবো জেনেই কামনা করেছি। সবটুকুই আসলে চেয়েছি, চেয়েই গেছি। নিজেকে নিঃস্ব করে কিছু দিতে পারিনি। এরপরের যে কবিতাটা শোনাচ্ছি, কবিতাটার নাম পলাশের সংসার। ছড়ানো রয়েছে পলাশের সংসার, ছড়িয়ে ছিটিয়ে রং লাগা চুলে মুখে। বসন্তে তার দুদিনের অভিসার, তবু যে ব্যথা জাগিয়ে তুলেছে বুকে। এখন শুধু দোল এলে দেখা হওয়া, এখন শুধু দোল এলে দেখা হওয়া, ছোঁয়াছানা সব আবিরের অজুহাতে। কৃষ্ণচূড়ার রক্তিম পদমূলে ছেড়ে যাওয়া স্মৃতি বয়সের অনুপাতে। এসব ক্রমশ অভ্যাস হয়ে গেলে হাঁপিয়ে উঠেছি বদ্ধ এ পরিসর। আমার পুরুষ আসলে বড়ই ভীরু। পুরুষই থাকবে প্রেমিক লোকান্তর। তারপরও তোরা বাঁশির শব্দ শুনিস, তারপরও তার মিথ্যে স্তবে ভোলা। বসন্ত তাই স্বয়ং পুরুষ মনে দিচ্ছে না আর অনাবশ্যক দোলা। আমার পুরুষ কেবল পুরুষ জানি, আমার পুরুষ কেবল পুরুষ জানি। প্রেমিক সে তো ছিল না কখনো। এবং পলাশের সংসার থেকেই এবার আস্তে আস্তে যেখানে যে কবিতায় পদার্পণ করছি সেটা একটা সিরিজ, পুরুষ, পুরুষ 1 এবং পুরুষ 2। প্রথমে একটা পড়ছি। বসন্ত ছোবে বলে কতগুলো শীত শুধু পার করে এসেছি।
তবু চৌকাঠময় সংক্রান্তির হাড়হীন শৈত্যপ্রবাহ। মানুষকে ভালোবেসে পেতে দেওয়া বুকের জমিতে আছড়ে কামড়ে এক হলসিজ ক্ষেত, সেই তো বানালো পুরুষ, যে শুধু পুরুষই ছিল, প্রেমিক ছিল না। বসন্ত ছুঁতে চেয়ে অনবধানেই হাত রাখো ব্যথায়, ব্যথার আড়ালে জমা কালশিটে আর নিজের খেয়ালে যা গুছিয়ে রেখে দেওয়া, তারই নাম সংসার, তারই নাম স্বপ্ন। শুধু তার অস্বীকার এক লহমায় এ সত্য স্বরূপকেও মিথ্যে করে দেয়। হয়তো শরীর ছিল, মন লেখে শূন্য সংলাপ। আসছি পুরুষ দুইয়ে। কবিতার খাতায় নয়, নয় শপিং মল বা রকে, বাজারের থলে হাতেই পুরুষকে প্রেমিক মনে হয় বেশি। কতটা যত্ন করে অগোছালোভাবে থাকা, থেকে যাওয়া সে কলায় পটু, তাই 20 বাও জলে ডুবতে ডুবতে ভাষা পুরুষকে কাছে পাওয়া হলে শব্দের জাল বুনি। পায়ে পায়ে ঘাস জমি, জামার খুঁটিতে পিছু টান, হেঁটে যাব কবিতা মায়ায়। এসব লিখতে মনে কেত জাগে, মুখে বলি প্রেম। এসব লিখতে মনে কেত জাগে, মুখে বলি প্রেম। স্বপ্নকে জোড়াতালি দিয়ে ভাব করি ঘোর সংসারী। সে ভাবের অভাববোধ দু একটা মানে অভিমানে তখন আদুরে স্বরে যে রাগ ভাঙায়, সে পুরুষ প্রেম আর বাৎসল্যের বহমান স্রোত। আসলে পুরুষে আমি প্রেমিক খুঁজি না, যা চাই তা যাচাই হয় না যদিও। বাবা তো একজনই, সন্তানও সবাই হবে না। এদের কম্বো প্যাকে মিশে যায় জোর, নিত্যদিন গজগজ, খিটমিট, আড়ালে আদর আর ব্যথার মলম। এত কিছু ভেবে ভেবে আজও তাই চোখ তুলে চৌকাঠ দেখি। চৌকাঠ দেখি, সত্যিই দেখি। আজও ঠায় দরজায় চোখ। চলে যাব একদম শেষ কবিতার, আজকের শেষ কবিতা, একটি সামান্য চিঠি। কিছু কিছু কবিতা থাকে যেটা মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ হয়, আর একটা সামান্য চিঠিও আমার জীবনে সেরকমই একটা কবিতা। মূলত যে কবিতাগুলো, সব কবিতাই কবির যাপনের অংশ কম বেশি, কিন্তু যে কবিতাগুলো একজন কবি খুব বেশি করে নিজের সঙ্গে রিলেট করতে পারে, নিজে হয়তো কবিতাটার সম্পূর্ণ অংশ নয় বা অংশ হলেও সেই কবিতাটার মধ্যে কোথাও গিয়ে একটা পার্শিয়ালিটি কাজ করে, পক্ষপাতিত্ব কাজ করে। তো এই কবিতাটাও আমার ক্ষেত্রে অনেকটাই সেই ধরনের একটি কবিতা। আমি এই কবিতাটার প্রতি পক্ষপাত দুষ্ট। আর আপনারা বলবেন যে আমার পক্ষপাতিত্ব করাটা ন্যায়সঙ্গত কি না। কবিতায় যাই। প্রিয় মা, না বোধহয় ভুল বললাম, মানে লিখলাম আর কি। ওটা হবে শ্রীচরণ কমলেশ্বর, তাই না? আসলে আত্মপ্রত্যয় আজকাল বাংলা ভাষার মতো অনেক কিছুই ভুল লিখে ফেলি। অবশ্য ভুল বলতে তুমি যা বলবে আমি তাকে কখনোই ভুল বলে ভাবি না।
এই যেমন ধরো বৃষ্টি দেখলেই আমি ছুটতে বেরিয়ে যাই ছাদে, আর তুমি হেঁকে বলো ঠান্ডা লেগে যেতে পারে, ঘরে আয়, জ্বর হলো বলে। আমি কিন্তু বলি না মা, আমার ঠান্ডা লাগে না। ফুলমাসিমার ছেলে আর চোখে আমার ভেজা শরীর, খাজে খাজে ফুটে ওঠা সুস্পষ্ট গোপন আর বাদবাকি সবটুকু জরিপ করে নিয়ে তোমায় যখন বলে ওঠে, রূপুটা কেমন মেয়ে মেয়ে, তাই না মাসিমণি? আমি দেখি আকাশ থেকে কালো মেঘগুলো ছায়া ফেলে তোমার মুখে। তুমি গজগজ করে ওঠো, ভাবো সেই ছেলেবেলা থেকে মেয়ে সাজাই কাল। ভাবো এটাও ছিল দেখার, এতটাই খারাপ কপাল। তারপর না শোনার ভান করে কাজ করে চলো। আমি কিন্তু বলি না মা, আমি আজও মেয়ে সাজতে নয়, ভালোবাসি মেয়ে হয়ে উঠতে। না, ঠিক ভালোবাসি বললে তুমি আমাকে মেয়ে ভাববে। আমি চাই না তুমি আমাকে মেয়ে ভাবো। আমি তোমার রূপু, ছবি এঁকে গান গেয়ে মেডেল জেতা সেই রূপু, যার চোখে তুমি কখন ধ্যাবড়া করে কাজল টেনে বলেছ, খারাপ নজর থেকে বাঁচিয়ে রেখো ঠাকুর। তোমার সামনে তখন শক্তি চট্টোপাধ্যায় আওড়ে যদি বলতো, যদি তুমি সন্তানের দুটো চোখ পোড়াও কাজলে আমার অসহ্য হবে, তোমার যেমন রাগ হতো, আমারও রাগ হয় মা, যখন কেউ আমাকে মেয়ে ভাবে। আমি তোমার ছেলেই, তবে ছেলে হয়েও আমার পছন্দের মানুষটি একটি পুরুষ, সে মেয়ে নয়। আমি বলতে চাই মা, কিন্তু বলা হয়ে ওঠে না কখনো। যেভাবে বলা হয়ে ওঠেনি যে আমার প্রথম কৌমার্য হারানোয় আমাকে মেয়ে মেয়ে দেখা তোমার বোনপোর অবদান অশেষ। আমি তখন সবে 10, তার যে তখন 20। হঠাৎ করেই ছাদ থেকে দেয় মাঞ্জা ছেঁড়া ঘুড়ি। দুপুর তখন, দুপুরই তো, আমরা রানাঘাটে, আটকে ছিল ঘুড়ি, আর আমরা দুজন ছাদে। তোমরা নিচে দিদার ঘরে দিচ্ছিলে ভাত ঘুম। আকাশ জানে রোদ্দুরও, দুপুরটা নিঝুম। এই দেখো মা, আমার হাতে জয় গোসাই ভর করেছেন। এটা ঠিক নয়, আমি ঠিক জানি মা। পড়তে পড়তে যতই রাগো, তুমিও মনে বলতে থাকো আত্মীয় হয়। আর তারপর কেটে গেছে বছরগুলো। পাতা ঝরে পড়তে পড়তে নতুন ভ্যাকেশনের মধ্যে বয়স যখন 14 ছিল, সে সময় তোমার কি মা মনে আছে, সুমিত স্যার বাড়ি বইয়ে অঙ্ক করাতে আসতেন। 1 মাস বাদেই আমি কিন্তু বলেছিলাম, স্যার ভালো নয়, আমি স্যারের কাছে পড়বো না। তুমি আর বাবা ভেবেছিলে অজুহাত। আমি কিন্তু বলিনি, পড়ানোর সময় বন্ধ দরজার ভেতর স্যারের হাত অবাধে ঘোরাঘুরি করত আমার সারাটা শরীরে। ঘৃণায় গা ঘিন ঘিন করে উঠতো মাগো, গলা দিয়ে স্বর বেরোতো না। ভয়ে লজ্জায় মনে হতো এ পাপ আমার। সুমিত স্যার 2 মাসের মাথায় পড়াতে আসা বন্ধ করেছিল, না বলে। তুমি জানতে চাইলে বলেছিল সে চাকরি পেয়েছে। আসল কথা তা নয়। সে সময় আমার এক বন্ধু জুটে যায়, নাম অপ্রতিম। হ্যাঁ মা, ঠিকই ধরেছ। ক্লাস 9 থেকে 12 অবধি আমরা বেস্ট ফ্রেন্ড ছিলাম। আসলে আমরা বেস্টের থেকে একটু বেটার রিলেশনশিপে ছিলাম। ও আর ওর বন্ধুরা স্যারকে শাসিয়েছিল পাড়াতে সব বলে দেবে বলে। তারপর সে এক কাণ্ড। মা, যে ছোঁয়াতে এতদিন গা গুলিয়ে উঠত, অপু যেদিন প্রথম আমায় ধরে,
আমার সেরকম কিছু হয়নি, বরং ভালো লেগেছিল। মনে হচ্ছিল বোধনে বিল্বমঙ্গল অনুষ্ঠানের সব পবিত্রতা ছেয়ে থেকেছে আমাদেরকে। পুজোয় ঠাকুর দেখতে গিয়ে যে রাতে বাড়ি না ফেরায় বাবা পরের দিন আমার সঙ্গে কথা বলেনি, সেই রাতে লেকের অন্ধকারে আমি একটা কবিতা লিখেছিলাম মা। আমার কাগজ ছিল অপুর শরীর, স্রোতগুলো ছন্দ হয়ে ঝরে পড়ছিল ঠোঁট কলমের আঙিনায়। অসংখ্য তারার ভিড়ে হারিয়ে যেতে যেতে যে ম্লান আলো বলেছিল, ভালোবাসা দীর্ঘজীবী হোক। ভালোবাসা দীর্ঘজীবী হয়েছে কিনা জানি না, কিন্তু এইচএসের পরে যেদিন সায়েন্স সিটির সামনে বাইক উল্টে রাস্তাটা দোল খেলেছিল, সেদিন তোমরা কাঁদলেও আমি কাঁদিনি। আমি জানি আমি কাঁদলেও হয়তো খুশিও হতো, আবার হয়তো কষ্টও পেত। আমি মানতে পারিনি মর্গে স্টিকার লাগানো 42 নম্বর লাশটা আমার প্রেমিক অপ্রতিমের। আমি জানি মা, বাবা ওই দিন তোমায় বলেছিল আমাকে ডাক্তার দেখাতে, বলেছিল আমি অসুস্থ হয়ে যেতে পারি। আমি সুস্থ আছি মা। তারপর এতগুলো বছর কোথাও বা পড়তে পড়তে ঘুরে দাঁড়িয়েছি, আবার কোথাও সব দাঁতে দাঁত চিপে বলেছি রূপু মেনে নাও। আমি তোমাদের বলতে চেয়েছি মা, আমি বলতে পারিনি। এ দোষ আমার, আবার এ দোষ তোমাদেরও। তোমরা আমাকে এত ঘেরাটোপে রেখে দাও যে বাঁধা পড়তে পড়তে ভাবি পালাই, আবার পালাতে গিয়ে দেখি বাঁধন সব সঙ্গে নিয়ে চলেছি। তারপর তুমি ভাবছো গল্প শেষ, ছেলে তোমার আবার ছেলে হলো। না মা, আমি ছেলেই ছিলাম আগাগোড়া। শুধু ছেলেবেলায় চাচি পুচি খাওয়ানোর ছড়াতে যে বলতে চাচি পুচি খায় বউ সুন্দর হয়, সেই জায়গায় আমি বারবার উচ্চারণ করেছি বর সুন্দর হোক। দেখতে একটু ভালো, মনটা অনেকটা ভালো হবে। তার সঙ্গে থাকলে আমি, তুমি, বাবা, আমাদের বৃত্তটা যখন ভরে উঠবে, আর আমাকে কেউ মেয়েলি ভাবলে যার বজ্রমুষ্টি বুঝিয়ে দেবে আমি কতটা পুরুষ, আর কতটা পুরুষ সে নিজে। প্রথমে ভাবতাম পাড়া কি ভাববে, লোকে কি বলবে। লোকগুলো যখন বলা থামাতে শেখে না, তখন তারা কর্পূর হতে থাকে জীবনে। তখনই মনে হলো ওরা তো আমায় ভালোবাসে না মা, সে তো তোমরা বাসো, তবে কেন ওদের কথা ভাবা। জানো না, আমার রূপনগরে গত 2 মাস ধরে একটা দমকা হাওয়া আসা যাওয়া করছে। হাওয়াটার নাম রিজু। ও চায় আমাকে নিয়ে সবার সামনে দিয়ে হেঁটে যেতে আর বলতে, এই দেখো, এই সে যাকে আমি ভালোবাসি। রিজু ভালো ছেলে মা, ঠিক যেমনটা আমি ভাবি হয়তো ততটা নয়, হয়তো অপুর মতোও নয়, তবুও ভালো। ওর চাহিদাতে কোনো ফাঁক নেই। ও, আমি, তুমি, বাবা আর ওর বাবা মা, আমরা একটা বড় ফ্যামিলি কি হতে পারি না মা? একটা সুখী পরিবার। প্লিজ মা, না বলো না। তুমি তো বলো ভালোবাসায় পাপ হয় না, আমার ভালোবাসায়ও কোনো পাপ নেই। মেনে নাও না মা, আর বাবাকে বলো না যেন রাগ না করে। ইতি, তোমার রূপু। আপনারা শুনছিলেন সমুখ জয়ের বাংলা কবিতায় সমকাম বিষয়ক কবিতাগুলি এবং
আজকের যে কাব্যগ্রন্থ থেকে আমি কবিতাগুলো শোনালাম সেটি হচ্ছে অক্ষরবীজ সমীপেশু। আপনারা সবাই ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। যারা ইউটিউবে এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আর ফেসবুক প্রোফাইলে যারা ফলো করতে ভুলে গেছেন ফলো করে দেবেন প্লিজ।